এটা হচ্ছে রেসপেক্ট কেয়ার আরেকটা ইউনিক ফিচার যে তারা জাস্ট হোম সার্ভিসে নার্স, কেয়ার গিভার, ডক্টর প্রোভাইড করে। ইজ নট অনলি দ্যাট, বাট অলসো তারা হচ্ছে পুরো আইসিইউ সেটআপ, অক্সিজেন থেকে নিয়ে শুরু করে আইসিইউর ভিতরে যেসব মেশিনারিজ ইউজ হয় সেই সব কিছু টোটালি প্রোভাইড করে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে পেশেন্টগুলো নিয়ে আমরা কাজ করি হোম কেয়ার সেক্টরে, তো দেখা যায় তারা হচ্ছে খুব বয়োজ্যেষ্ঠ হয় এবং তারা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে। এই যে প্রপার ওয়েতে বা একটা বিয়ন্ডের মধ্য থেকে কাজ করছো, কম্বাইন যে সিস্টেমটা, এই জিনিসটা তোমাকে কতটুকু প্রভাবিত করছে? এই যে হোম হেলথ কেয়ার সার্ভিসটা একটা আলোর মতো, মানে মোমবাতিতে যেরকম আলো জ্বলে ঠিক ওরকম অন্ধকার ঘরে। And I'm truly blessed to work with you guys. আসসালামু আলাইকুম, আমি রেসপাইট কেয়ার থেকে ওমর সানি এবং আমার সাথে আজকে আছে নার্স ফারিয়া। ও আমাদের সাথে দীর্ঘ 3 বছর ধরে কাজ করছে রেসপাইট কেয়ারের সাথে। ও অনেক ভালো কাজ করে যাচ্ছে এবং আমাদের তত্ত্বাবধানে ও অনেক ভালো কাজ করার চেষ্টা করতেছে। সো নার্সিং লাইফে বা হোম হেলথ কেয়ারে কি কি ধরনের কাজ ফারিয়া আমাদের সাথে করছে এবং কি কি ধরনের সমস্যা সে দেখতে পাচ্ছে, এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়েলকাম ফারিয়া, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সো থ্যাঙ্কস ফর কামিং। প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তো মাঝে মধ্যে আমাদের অফিসে আসো এবং তোমার প্রবলেমগুলো আমাদেরকে বলো যে কোন প্রবলেমগুলো তুমি ফেস করছো সব সময়, বা কোনগুলা তোমার ল্যাকিংস আছে, কি কাজগুলো তোমার শেখা দরকার, এটা আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। সো আমি প্রথমেই যেটা প্রশ্ন করব তোমাকে, যে তুমি তো মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথে ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে কাজ করেছো। তো এই ক্রিটিক্যাল পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলে কিনা, এবং এমন কোনো সিচুয়েশন হয়েছে কিনা যে সেটা রাতের 2টা 1টা বা 11টা বা যে কোনো সময় তুমি রেসপাইট কেয়ারের হেল্প চেয়েছো কিন্তু রেসপাইট কেয়ার তোমাকে হেল্প করে নাই, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে তুমি কখনো পড়েছো কি? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ভাইয়া। তো প্রথমে যেটা বলবো যে আই এম ট্রুলি ব্লেসড টু ওয়ার্ক উইথ রেসপেক্ট কেয়ার টিম। আলহামদুলিল্লাহ। এটা বলার কারণ হচ্ছে আসলে আমরা যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে পেশেন্টগুলো নিয়ে আমরা কাজ করি হোম কেয়ার সেক্টরে, তো দেখা যায় তারা হচ্ছে খুব বয়োজ্যেষ্ঠ হয় এবং তারা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, অর্থাৎ আইসিইউ পেশেন্ট থাকে মূলত। হ্যাঁ, তো এই পেশেন্টগুলো অলওয়েজই ক্রিটিক্যাল থাকে, তো এদের ম্যানেজমেন্টটাও অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থাকে। তো এই যে ক্রিটিক্যাল ম্যানেজমেন্টে অনেক সময় অনেক ধরনের আমাদের বাধা বিপত্তি ম্যানেজমেন্ট এগুলোর উপর ফোকাস দিতে হয়। হ্যাঁ, তো বাধাটা কিভাবে সরানো যায়, সেটার সমাধান কিভাবে আসবে, কিভাবে আমরা একটা ইমপ্রুভমেন্টের দিকে কাজ করব, এগুলো নিয়ে যখন কাজ করতে হয় অবশ্যই একটা গাইডলাইনের দরকার হয়। যেরকম আমরা হসপিটাল আইসিইউ সেটআপের সাথে কাজ করে থাকি ডক্টরদের সাথে, যখন কোনো একটা প্রবলেম হয় আমরা এটা ডক্টরকে নিয়ে অ্যাপ্রোচ করি যে এই পেশেন্টের কন্ডিশন এরকম, স্যাচুরেশন ড্রপ করেছে, হয়তো বিপি ওভার হয়ে যাচ্ছে, বিপি বেশি খারাপ অবস্থা। তো যখন আমরা এগুলো শো করি প্রবলেমগুলো, তখন সেই ডক্টর আমাদেরকে সাজেস্ট করে কিভাবে কি করলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো। সো অ্যাজ আ হোম কেয়ার সার্ভিস, এটাও হোম কেয়ার সার্ভিসেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি কাজ করছি সেই গাইডলাইনটা কিভাবে হবে। এই ক্ষেত্রে রেসপেক্ট কেয়ার করতেছে কিনা বা গাইডলাইন দিচ্ছে কিনা, এই ক্ষেত্রে রেসপেক্ট কেয়ার ইজ ভেরি ইউনিক। কজ আমরা সবসময়, যেহেতু আমি এখানে কাজ করছি, আমরা একটা টিম হিসেবে কাজ করি। এখানে 24 আওয়ার ডক্টরের সুপারভিলেন্স থাকে যে কিভাবে আমরা পেশেন্টকে একটা যদি প্রবলেম হয়, কোনো যদি ইমার্জেন্সি ক্রাইসিস হয়, কিভাবে তাকে আমরা ঠিক করতে পারি, ব্যাকআপ দিতে পারি। তো এই ক্ষেত্রে অবশ্যই রেসপেক্ট কেয়ার ইজ ভেরি ইউনিক। ইমিডিয়েট কোনো সিচুয়েশনে যদি একটা পেশেন্টের ধরো রাতে 2টা বা 1টার সময় অক্সিজেনের দরকার হচ্ছে, ইমিডিয়েট সিচুয়েশনে তোমার অক্সিজেন লাগবে। সো রেসপাইট কেয়ার কি অক্সিজেন ডেলিভারির ক্ষেত্রেও কি ভূমিকা পালন করছে কিনা, নাকি পেশেন্ট পার্টিকে নক করতেছে যে আপনারা এটা ম্যানেজ করেন? এটা হচ্ছে রেসপেক্ট কেয়ার আরেকটা ইউনিক ফিচার যে তারা জাস্ট হোম সার্ভিসে নার্স, কেয়ার গিভার, ডক্টর প্রোভাইড করে। ইজ নট অনলি দ্যাট, বাট অলসো তারা হচ্ছে পুরো আইসিইউ সেটআপ, অক্সিজেন থেকে নিয়ে শুরু করে আইসিইউর ভিতরে যেসব মেশিনারিজ ইউজ হয় সেই সব কিছু টোটালি প্রোভাইড করে।
সো পেশেন্ট পার্টি যদি এভাবে ডিল করে থাকে, প্লাস হচ্ছে আমাদের যদি মনে হয় যে এই জিনিসটার প্রবলেম হচ্ছে বা ল্যাকিংস আছে, এটা দরকার, তখনই রেসপেক্ট কেয়ার ইমিডিয়েটলি অ্যাট দ্য সিচুয়েশন সেই জিনিসটা এনে প্রোভাইড করে আমাদেরকে তাৎক্ষণিক একটা ব্যাকআপ দেয়। সেটা কি রোগীর জন্য ফ্রুটফুল হচ্ছে নাকি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, এটা অবশ্যই ফ্রুটফুল, অবশ্যই আমি বলবো। কারণ হচ্ছে যখন একটা পেশেন্টের ইমিডিয়েটলি স্যাচুরেশন ড্রপ করে, অর্থাৎ আমি দেখতেছি যে একটা পেশেন্টের অল টাইম অক্সিজেন সাপোর্ট লাগবে, জি, তো অক্সিজেন সাপোর্টটা না দিলে তো সেই পেশেন্টের আরো ইমার্জেন্সিস ক্রিয়েট হবে, অর্থাৎ সে আরো খারাপ অবস্থার দিকে যাবে। সো এই যে অক্সিজেনের ব্যাকআপ ইজ টোটালি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখনই কোনো পেশেন্টকে ডিল করি, যদি আমি দেখি যে তার স্যাচুরেশন ড্রপ করছে বা তার আমাদের পালস এগুলো দেখা লাগছে, চেক করা লাগছে, সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই জিনিসগুলো লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ব্যাকআপটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে ফাইন। সো আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এন্ড অফ কেয়ারের ক্ষেত্রে তুমি অনেক রোগী দেখেছো আমার জানা মতো, যে রিসেন্ট একটা পেশেন্টের তুমি এন্ড অফ কেয়ার দিয়েছো, যে পেশেন্টটা কিনা ছিল রেসপাইট কেয়ারের আন্ডারে। সো আফটার এন্ড অফ কেয়ার একটা পেশেন্টকে যদি রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিজিং এর দরকার হয়। সো ফ্রিজিং এর ক্ষেত্রে কি বা ফ্রিজিং ভ্যানের ক্ষেত্রে রেসপাইট কেয়ার হেল্প করতেছে কিনা, বা তোমাদের যে এন্ড অফ কেয়ারের যে সিস্টেমটা একটা পেশেন্ট পার্টিকে কিভাবে ম্যানেজ করতে হয়, এন্ড অফ কেয়ারে কি কি কাজ থাকে, একটা পেশেন্টের জন্য ইথিক্স কি কি থাকে, এইগুলো কি রেসপাইট কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা প্রপার ওয়েতে? অবভিয়াসলি ইয়েস, কারণ লাস্ট যে পেশেন্টটা নিয়ে কাজ করেছি সেখানে দেখা গিয়েছে যেই যেই জিনিসগুলো দরকার ছিল, যেমন সেই পেশেন্টটা ছিল টোটালি ভেন্টিলেটরে, অর্থাৎ আইসিইউতে, তার জীবনের শেষ মুহূর্তে যখন পেশেন্ট পার্টি বলল যে আমাদের ইমিডিয়েটলি ফ্রিজিং গাড়িটা লাগবে, তখনই রেসপেক্ট কেয়ার এটা ইমিডিয়েটলি প্রম্পটলি অ্যারেঞ্জ করে দিয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই রেসপেক্ট কেয়ার অবশ্যই ভালো কাজ করতেছে। এন্ড এগুলো অবশ্যই দরকার। যে কোনো মুহূর্তে আপনি কোথায় দৌড়াবেন, দৌড়েই যাবেন, খুঁজবেন, সময় লস হবে, হয়তো এটার কারণে একটা ভ্যালুয়েবল লাইফও লস হতে পারে। জাস্ট ফ্রিজিং একটা কার বা অ্যাম্বুলেন্সের কথা বলতে, ইটস নট লাইক দ্যাট। আপনার একটা জিনিস দরকার, লাইক আপনার একটা সিলিন্ডার দরকার, আপনার একটা সাপোর্ট দরকার, মেডিকেল সাপোর্ট, যেটা আপনি খুঁজতে হবে, সেখানে আপনার রেসপেক্ট কেয়ার সাথে আছে সবকিছু নিয়ে, টোটালি ইকুইপমেন্ট নিয়ে। আপনি জাস্ট বলবেন বা নার্স তাকে ইনফর্ম করবে, রেসপেক্ট কেয়ারকে ইনফর্ম করবে, সে ওখানে ইমার্জেন্সি সেই জিনিসটা নিয়ে উপস্থিত হবে। সো আই থিঙ্ক যে এটা তো একটা প্রিভিলেজ, একটা বড় ধরনের প্রিভিলেজ যে পেশেন্ট পার্টি বা যারা এটা ডিল করছে তাদের মানে একটা মাথা ব্যথা যে আমি কিভাবে কি করব, কিভাবে ডক্টর কিভাবে অ্যারেঞ্জ করব, কোনো চিন্তাই নাই। কারণ তারা তো যে কোনো সময় ব্যাকআপটা পাচ্ছে, যে কোনো সময় ইমিডিয়েটলি হেল্প লাগলে, কোনো ডক্টর লাগলে বা কোনো কিছু, যেমন ইকুইপমেন্টের আমরা কথা বলতেছি, ফ্রিজিং ভ্যান বা সরি অ্যাম্বুলেন্সের কথা বলছি, সবকিছু নিয়ে আপনারা আছেন। ভেরি গুড। তুমি এই যে প্রপার ওয়েতে বা একটা বিয়ন্ডের মধ্য থেকে কাজ করছো, কম্বাইন যে সিস্টেমটা, এই জিনিসটা তোমাকে কতটুকু প্রভাবিত করছে? প্রভাবিত করছে একটা জিনিস কি, যখন আমরা মানুষের সাথে মিশি, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অভিজ্ঞতার ব্যাপার আছে। আমি আসলে এই সেক্টরে এসে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। তো হোম হেলথ কেয়ার যেটা বলেন বা হসপিটাল থেকে যখন রিলিজের পরে, অর্থাৎ আমাদের একটা এজ মানে আমাদের কান্ট্রিতে যখন প্যালিয়েটিভ কেয়ার, অর্থাৎ শেষ মুহূর্তে যে একটা কেয়ার, এটা আসলে বাংলাদেশের মানুষের মধ্যে হসপিস কেয়ার, মানে বাংলাদেশের মানুষের মধ্যে খুব একটা পপুলার না, বাট ডে বাই ডে ইটস গেটিং পপুলার, রাইট? তো এই জিনিসগুলো যত মানুষ দেখছে, আমিও দেখছি যে বাংলাদেশ তো ডিফারেন্ট হচ্ছে আস্তে আস্তে, এটা তো আগে ছিল না। তো মানুষ সিনসিয়ার হচ্ছে। আগে তো আসলে মানুষ জানতো না যে হসপিটাল থেকে বলে দিছে সে মারা যাবে, ওখানে তারা কোনো কিছুই করতে পারতো না, তার খাওয়াটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা কথা কিন্তু ছিল যে তার খাওয়া বন্ধ হয়ে গেছে মানে উপরওয়ালার নির্দেশ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যেটা করতেছে, একটা পেশেন্ট স্ট্রোক করলে বা তার খাওয়ার ক্ষমতা না থাকলে, সোয়ালোইং ক্ষমতা না থাকলে এনজি টিউবের মাধ্যমে এই পেশেন্টটাকে কিন্তু ডে বাই ডে, বছরের পরে বছর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। এক্স্যাক্টলি। তো একটা মানুষকে যখন আমরা আগে মানে আশাহীন হয়ে যেতাম যে ওনাকে নিয়ে হয়তো আমার কিছু হবে না, আল্লাহ হয়তো এই পর্যন্তই রেখেছে, সেখানে এই যে হোম হেলথ কেয়ার সার্ভিসটা একটা আলোর মতো, মানে মোমবাতিতে যেরকম আলো জ্বলে ঠিক ওরকম অন্ধকার ঘরে
দেখা গিয়েছে যে এই প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ এই যে পরবর্তী যে বাসায় সেবাটা, এটা যদি প্রপার ভাবে করা যায়, অনেক পেশেন্ট আছে যারা সুস্থভাবে ফিরে আসছে। ক্যান ইউ ইমাজিন? মানে এই যে ডিফারেন্ট জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করেছি, যে একটা পেশেন্টকে প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে, মেডিকেল সার্ভিসের মাধ্যমে কিভাবে তাকে সুস্থ করে তোলা যায়। কারণ আমাদের হাত মুখ তো আল্লাহর হাতে, অবশ্যই সেটা আমি ডিক্লাইন করব না, বাট হ্যাঁ, একটা পেশেন্ট যতদিন পর্যন্ত বেঁচে আছে তাকে কিভাবে একটু ভালোভাবে রাখা যায়, কিভাবে তার আরো বেটারমেন্টের দিকে আমরা ভালো রাখার যে প্রচেষ্টা, রাইট, বেটারমেন্টের দিকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি, এই ক্ষেত্রে হোম হেলথ কেয়ার সার্ভিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি সবাই বুঝে থাকে। ওকে, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সামাজিক যে মাধ্যমটা বা আমাদের যে সামাজিকতা, সেই সামাজিকতার দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষ, যাই বলো, লিটারেট অর ইলিটারেট পারসন, অনেক সময় যেটা বলে যে এটা হোম কেয়ার বা হোম হেলথ কেয়ার, এখানে একটা নার্স কাজ করবে, ব্যাপারটা কেমন। সো এটা অনেক সময় অনেকে কটু করে কথা বলে। তো সেক্ষেত্রে রেসপাইট কেয়ারের সাথে তুমি দীর্ঘ 3 বছর, কখনো কি তুমি মনে করেছো যে ইউ আর নট সেফ, এবং কখনো কি মনে হয়েছে যে রেসপাইট কেয়ার তোমাকে আলটিমেটলি সেফ না দিয়ে বা তোমার সিকিউরিটি এনশিওর না করে তোমাকে কাজ করিয়েছে, এবং এমনটা কি কখনো মনে হয়েছে যে তোমার যে মানে নির্দিষ্ট যে প্রাপ্যটা, হ্যাঁ, তোমার তো অবশ্যই এখানে একটা ব্যাপার থাকে যে তোমার একটা সম্মানের ব্যাপার, যেহেতু ইউ আর এ নার্স, কোয়ালিটিফুল নার্স, আমরা যেটা বলবো যে তুমি আমাদের খুব কোয়ালিফাইড একজন নার্স, এবং তোমার সাথেই অনেকে আমাদের সাথে জয়েনিং করেছিল, সেম ওয়েতে তারা আগাচ্ছে। তো তোমার দৃষ্টিকোণ থেকে এই হোম হেলথ কেয়ারে নার্সিং, তুমি একটা হোম কেয়ার নার্স হিসেবে কাজ করছো লং টাইম, তোমার অনুভূতিটা কি যদি একটু বলতে। First of all, I want to share my experience as a home care nurse. So, বাংলাদেশের মানুষ অনেকেই জানে না যে হোম কেয়ারে একটা নার্স কাজ Are you করে। proud of this? Yes, I'm truly proud of this because I'm working for a person যাকে আমি বাঁচানোর চেষ্টা করছি, যাকে আমি ভালো রাখার চেষ্টা করছি। It can be in a hospital, it can also be in a home. Yeah, exactly. So, যারা এই ভ্যারিয়েশনটা তৈরি করতেছে, মানে দৃষ্টিভঙ্গিটা এমন হওয়া উচিত যে Right. পেশেন্ট ইজ পেশেন্ট। yeah, and they should be grateful. অবশ্যই অনেক মানুষ বুঝে, but there are many people they don't understand. Yes, exactly. They see it in a criticized way, যে বাসায় কাজ করতেছে, আমার মনে হয় ভালো কোয়ালিফিকেশন নাই, আমার মনে হয় কোনো যোগ্যতা নেই, যোগ্যতা that's why she is working there. But that's a total illusion, because they don't know that there is beyond way that they are working, the nurses are working. Exactly. হ্যাঁ, তো একটা মানুষকে যখন আমরা মানুষ হিসেবে দেখব, আর যারা এটা মূল্যবোধটা বুঝে যে একটা নার্স, আমার মাকে যদি সে ঠিকমতো কেয়ার না দেয়, সব হসপিটালের নার্সই কি ভালো? যারা বাসায় কাজ করতেছে তারা ভালো না, তাহলে আপনার মাকে কে Not শিক্ষা like দিবে? হ্যাঁ, তুমি যদি অ্যাডভান্স কান্ট্রির কথা চিন্তা করো, অবশ্যই। তারা কিন্তু আওয়ারলি চার্জ করে নার্সকে। সেক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গি বা তোমার আলোচনাটা কেমন হতে পারে, বা তোমার দৃষ্টিকোণটা কেমন হতে পারে যে আমাদের নার্সিংটা কতটুকু দেওয়া উচিত, একটা পেশেন্টের কেয়ার করার জন্য আমাদের কতটুকু সেনসিটিভ হওয়া উচিত আসলে? It's a very important question, because কিছুদিন আগে একটা মোহাম্মদপুরে ঘটনা হয়েছে যে কাজের বয় এসে মা এবং মেয়েকে হত্যা করে চলে গেছে। এক্স্যাক্টলি। So, without qualification, without knowing anyone, if you are employing her to work in your house or anywhere, it can be very unsafe. And it's very important to look that আপনি আপনার পেশেন্টকে একজন নার্স দিচ্ছেন, সে কোয়ালিফাইড নাকি সেটা না যাচাই করে, ইটস লাইক she can let her die anytime যদি সে প্রপার ট্রিটমেন্টটা না যায়। That's very important. এক্স্যাক্টলি। তো আপনার এমন একজন নার্সকে বা কেয়ারগিভারকে লাগবে যে প্রপারলি সবকিছু জানে, টু হাউ টু ম্যানেজ, টু হাউ টু ট্যাকল এমার্জেন্সি, উইথ কনফিডেন্ট ওয়ে। রাইট। এখন একটা এমার্জেন্সি হইলো, সে প্যানিক হয়ে গেল, বাই প্যানিকিং হারসেলফ সে সবাইকে প্যানিক করতেছে ফ্যামিলিতে। এক্স্যাক্টলি, উইথ পেশেন্ট। রাইট। এখন যদি সেই কাজটা করে, পেশেন্টও যদি প্যানিক হয়, পেশেন্টের অবস্থা যদি খারাপ, আমি ধরলাম হইলো না, ওনার এই প্যানিকিং এর কারণে পেশেন্টের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। সো জিনিসটা হচ্ছে যে নার্স বা কেয়ার গিভারই যেখানেই কাজ করুক না কেন, তার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই
একজন নার্স বা কেয়ার গিভারকে আপনি যখন একটা জায়গায় আপনি নিবেন, তাকে অবশ্যই মানে আপনাকে বুঝে নিতে হবে যে সে কি গুড অর ব্যাড, অর্থাৎ গুড উইথ হোয়াট, গুড উইথ কোয়ালিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। সো এটার জন্য আপনাকে অবশ্যই রিলায়েবল একটা কোম্পানিতে যেতে হবে যেটা আমাদের রেসপেক্ট কেয়ার দিচ্ছে। আমরা কোম্পানি থেকে কেন নিব? আসলে কোম্পানি থেকে নেওয়ার উদ্দেশ্য কি? আমরা তো বাইরে থেকে নার্স নিতে পারি। ওই যে বললাম, আপনি কাকে নিচ্ছেন? আপনি চোর ডাকাত নিতেছেন, নাকি জেনুইন নার্স নিচ্ছেন, নাকি একজন জাস্ট একটা কপি করার নার্সিং সার্টিফিকেট দেখায় বলতেছে যে আমি এতদিন ধরে কাজ করছি, বাট যখন আপনি কাজটা করতে দিলেন, তখন যখন পেশেন্টের অবস্থা খারাপ হলো, তখন আপনি রিয়েলাইজ করলেন যে শি ওয়াজন্ট গুড চেঞ্জ এনাফ, করার কোনো পলিসিও পাচ্ছেন না। পাচ্ছেন না। তো অবশ্যই যেমন আমরা একটা ভালো জিনিস খাওয়ার জন্য বা একটা ভালো কিছু করার জন্য কিছু ভালো খুঁজি, অবশ্যই আপনাকে ভালো কিছু খোঁজার জন্য একটা ভালো ওয়েতে যেতে হবে। সেটা হচ্ছে একটা কোম্পানি, রিলায়েবল কোম্পানি। এক্স্যাক্টলি। আর তুমি 3 বছর ধরে রেসপেক্ট কেয়ারের সাথে, ভবিষ্যতেও থাকবে আশা রাখি। তো আমি যেটা বলবো যে তুমি তোমার যে কোয়ালিফিকেশন এবং তোমার যে কাজের যে ধারা, তোমার যে এক্সপেরিয়েন্স, সেই দৃষ্টিকোণ থেকে তুমি কোম্পানির বাইরে কেন কাজ করো না? ইটস ভেরি আনসেফ ফর মি, বিকজ আমি যখন একটা কোম্পানির সাথে কাজ না করি, যে কোনো টাইম আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট হতে পারে। আই ক্যান গ্যারান্টি ইট, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি তো খারাপ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষ পড়ছে, সেখানে হাউ ক্যান আই বিলিভ আ পারসন? অবশ্যই আমাকে একটা কোম্পানি যারা হচ্ছে রিলায়েবল, যাদের একটা প্রাতিষ্ঠানিক ভ্যালিউ আছে, যারা আমাকে সেফটি ইন্স্যুরেন্স করছে যে না, ইউর সেফ, গো, we will face the problem if you face it, no problem. সো এমন কোথাও আমার যেতে হবে যেখানে আমাকে টোটালি হেল্প করবে, এমন একটা জায়গা না যেখানে আমি গেলাম, আমি ঢুকলাম, আমি বললাম যে আমি ফেসিং দিস কি, তখন ওনার ফোনটা আমি অফ পেলাম। আমি তো অবশ্যই এমন কোনো বিপদে পড়তে চাইছি না। আরেকটা ব্যাপার আমি বলবো, এটা বলে আমি শেষ করতে চাচ্ছি, যেটা সম্মানের যে বিষয়টা, রেমুনারেশন। রেসপেক্ট কেয়ারের সাথে যেহেতু তুমি দীর্ঘ লং টাইম, কখনো কি এমন হয়েছে তারা তোমাদেরকে, মানে তোমাকে বা তোমার আদার যারা স্টাফ আছে তাদেরকে কি অনেক সময় ডিলে করেছে, নাকি সঠিক সময়ে তোমাদের রেমুনারেশন বা তোমাদের যে সম্মান এটা প্রদান করা হয়েছে? আমি যেহেতু 3 বছর ধরে কাজ করছি, আলহামদুলিল্লাহ এমন কোনো ইনসিডেন্ট হয়নি। দেখা গেছে যে বেতন দিতে দেরি হচ্ছে বা বেতন আমি পাইনি, না, আলহামদুলিল্লাহ। তোমার জানার মতো তো তোমার অনেক পেশেন্ট পার্টি বা অনেক ক্লায়েন্ট আমাদের সাথে যারা ছিল রেসপেক্ট কেয়ারে, অনেক পেশেন্ট পার্টি বা ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পে করে না, ইউ নো দ্যাট। সো সেক্ষেত্রে তোমার কোনো তোমার ওপরে এই সমস্যা কোনো পড়েছে কিনা কোম্পানি? না না, আসলে রেসপেক্ট কেয়ার খুবই কমিটেড তাদের ডিলস এর প্রতি। লাইক আমার সাথে যখন তাদের ডিল হচ্ছে যে আমাদেরকে মাসিক পেমেন্টটা আফটার আ মান্থ দিয়ে দিবে, এইসব ইস্যুস এর পরেও আমরা সেই টাকাটা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো থাকো এবং তোমার অনুপ্রেরণার মাধ্যমে আরো অনেক নার্স তাদের ভালো ভালো কাজ করার সুযোগ পাক এবং চেষ্টা করুক, চিন্তা করুক। বিকজ আমরা তো অ্যাডভান্স কান্ট্রি না, সো আমাদের চেষ্টা করতে হবে আসলে যে মানুষকে সেবাটা করা। ইনশাআল্লাহ এই যে মানুষের থিঙ্কিং, মানুষ যখন ফুলি বুঝবে যে কোথায় আসলে কিভাবে, মানে ব্যাপারগুলো বুঝার কিছু ব্যাপার আছে, যেমন এই যে এখন আগে যে অ্যাডভান্স কেয়ার ছিল না, আস্তে আস্তে হচ্ছে। আই থিংক মানুষের দৃষ্টিভঙ্গিটা যখন চেঞ্জ হবে নার্সিং নিয়ে বা কেয়ার গিভিং নিয়ে, তখন এই যে জায়গাটা আরো ডেভেলপ করবে। না, আই এম ট্রুলি ব্লেসড টু ওয়ার্ক উইথ ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া। আবার দেখা হবে কোনো এক এপিসোডে ইনশাআল্লাহ।